আসসালামু আলাইকুম স্টুডেন্টস। প্রাণীর পরিচিতি রিটেন ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। অ্যান্ড বরাবরের মতো একই কথা, প্রশ্ন দেখার পরে নিজে উত্তর করার চেষ্টা করো, তারপর ভাইয়ের উত্তরটা দেখো। চল, প্রথমে হাইড্রা দিয়ে শুরু। প্রথম প্রশ্ন, হাইড্রার বহির্গঠনে কি কি বহির্গঠনকে কি কি অংশে ভাগ করা যায়? ওকে, সিম্পল প্রশ্ন, টুইস্টার। সো বহির্গঠন তিনটা অংশে ভাগ করা যায়: হাইপোস্টোম, দেহকাণ্ডের পাদচাকতি, সবাই জানো। দেহকাণ্ডের মধ্যে কোষিকা, মুকুল আর জননাঙ্গ থাকে। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম লিখো। যে কোনো একটা আসবে, এপিডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম লিখো। ওকে, সো যদি এপিডার্মিস আসে তাহলে তো 7টা লিখবা, আর গ্যাস্ট্রোডার্মিস আসছে সেটাই 5টা লিখবা। পারছো না? বলো, ক্লাসে শিখাইছি। নিজ পয়সায় সংগ্রহ মনে পড়ে? পড়েছিলাম যে নিজ পয়সায় সংগ্রহ। মনে রাখছিলাম, প দিয়ে হচ্ছে পেশিয়াবর্ণী কোষ, সা দিয়েছিল হচ্ছে স্নায়ু কোষ, ই দিয়েছিল ইন্টারস্টিশিয়াল কোষ, সম দিয়েছিল সংবেদী কোষ। ওকে, তারপর র দিয়েছিল গ্রন্থি কোষ। এই তো। হ্যাঁ, আর নিচের নিচে নিউরোসাইট, যত জনন কোষ। শেষ। নিউরোসাইট, জনন কোষ, গ্যাস্ট্রাল থাকার প্রশ্নই আসে না, তাই না? আদর্শ নিউরোসাইটের কি কি অংশ পাওয়া যায়? বাইরের দিকে একটা আবরণ থাকবে, ভেতরে নেমাটোসিস্ট অঙ্গাণু থাকবে, ওইটার ঢাকনাটার নাম অপারকুলাম। নিউরোসিলটা ট্রিগারের মতো কাজ করবে, পেশি তন্তু এবং ল্যাসও থাকে, তোমরা দেখছো, রাইট? তাহলে রিটেন ক্লাস দেখে কি হবে? এই যে এটা নিউরোসিল মনে করো, এই হচ্ছে অপারকুলাম। ভেতর দিকে কি থাকে বলো? এটা হচ্ছে নেমাটোসিস্ট, এই হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে পেশি তন্তু, আর এখানে একটা ল্যাসো। ল্যাসো একটা সুতার মতো। নেমাটোসিস্টের প্রকারভেদ লিখো। 4 রকমের নাম আছে তোমার বইতে: সিনোটিন, অথবা পেনিট্রেন্ট, ভলভেন্ট, অথবা ডেসমোনিন। একটা করে লিখলেই হবে। স্টেপল ইনগ্লুটিনেন্ট, স্টেবল ইনগ্লুটিনেন্ট, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট। নিউরোসাইট এবং নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য লিখো। নিউরোসাইট একটা আস্ত কোষ, নেমাটোসিস্ট একটা কোষের অংশ। নেমাটোসিস্টের ভিতরে কি থাকবে বলো? ভিতরে কি থাকে? হিপ্টোটক্সিন থাকে। নিউরোসাইটের ভিতরে এরকম কিছু না। নিউরোসাইট যেহেতু একটা নিজেই কোষ, ওর ভেতরে নেমাটোসিস্ট থাকবে। তাহলে নিউরোসাইটে কি কি অংশ থাকে এগুলো তো আমরা মাত্র পড়ে আসলাম, রাইট? প্লাজমা মেমব্রেন কার্ড থাকবে নিউরোসাইটের। নেমাটোসিস্টের বাইরের প্রাচীর চিন্তা করলে এটা কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। ওকে, নেমাটোসিস্ট ধারণ করা নিউরোসাইটের কাজ। নেমাটোসিস্টের কাজ কি? শিকার ধরা, আত্মরক্ষা। ওকে, পারবো? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো হচ্ছে স্টার দেওয়া হয়নি। কত দিব? 3 স্টার। এটাকে একটু বেশি দিব, এটাকে দিব 4 স্টার। এটাকে দিব হচ্ছে 3 স্টার। নিউরোসাইট নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য লিখো। এটাকে দিব 5 স্টার। ওকে, আচ্ছা, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য, এটাকে দিব 4 স্টার। তাহলে দেখি, এপিডার্মিস আসবে এক্টোডার্ম থেকে, গ্যাস্ট্রোডার্মিস আসবে এন্ডোডার্ম থেকে। ঘনপথ এবং ফজলাযুক্ত কোষ তুমি গ্যাস্ট্রোডার্মিসে পাবা, তাই না? পেশি আবরণী কোষের কিউটিকল, ওই ওদের নিঃসরণ থেকে, ওদের তুমি জানো মিউকাস দ্বারা থাকে, ওদের নিঃসরণ থেকে কিউটিকল আবরণ তৈরি হয় বাইরের দিকে, কিন্তু এটা ভেতর দিকে থাকে না। আর কি থাকে না ভেতর দিকে? নিউরোসাইট, জনন কোষ, এগুলা থাকে না। মুকুল, এগুলা থাকে না কিন্তু, তাই না? কাজটা পারবা সেটা। সিলম আর সিলেন্টারন, আমাদের সিলম আছে, হাইড্রার সিলেন্টারন আছে। তাহলে ত্রিস্তরী প্রাণীদের সিলম থাকে, দ্বিস্তরী প্রাণীদের সিলেন্টারন, রাইট? সিলম তৈরি হয় মেসোডার্ম থেকে, সিলেন্টারন গ্যাস্ট সব দিক থেকে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত। আচ্ছা, এটা আসলে এন্ডোডার্ম দিয়ে তৈরি হচ্ছে, বুঝছো? মেসোডার্ম থেকে, এটা এন্ডোডার্ম থেকে। সিলোমিক পাউচ, পাউচ হচ্ছে একটা থলির মতো বুঝাচ্ছে, ওটা থেকে এটা তৈরি হচ্ছে। আর এটা আর্কেন্টারন থেকে তৈরি হচ্ছে। আর্কেন্টারন হচ্ছে গ্যাস্ট্রোদশা একটা গহ্বরের নাম। ওকে, সিলোমের মধ্যে অন্যান্য অঙ্গ থাকে, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, এগুলো অবস্থান করতে পারে, কিন্তু সিলেন্টারনের মধ্যে কোনো অঙ্গ অবস্থান করে না। তুমি দেখছো হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে কিন্তু আর কিছু নাই, খালি পরিপাক হয়, সংবহন হয়,
তাই না? দেহ গহ্বরের কাজ করে, এটা পরিপাক গহ্বরের কাজও করে, আর বসা করে। এরপর আসে বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। এটাকে অন্য পোস্টার দিই। বহিঃকোষীয় পরিপাক কোনো গহ্বরের মধ্যে হবে, যেমন ধরো কোথায় হচ্ছে সিলিন্ডারের মধ্যে হাইড্রার ক্ষেত্রে। অন্তঃকোষীয় পরিপাক কোষের ভেতরে হবে। কোষের ভেতরে খাবারটাকে কেমনে ঢুকাবে? ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস অথবা ব্যাপনের মাধ্যমে, তাই তো? আচ্ছা, কোথায় হচ্ছে এটা বলছে? ওকে, গ্রন্থি কোষ থেকে এনজাইম বের হয় বহিঃকোষীয় তরল পরিপাকের ক্ষেত্রে। গ্রন্থি কোষগুলা ক্ষরণ করে এনজাইম, যেটা সিলিন্ডারের মধ্যে খাবারকে ভাঙে। অপরদিকে কোষের ভেতরে যখন খাবার ঢুকে যায়, তখন তার এনজাইমকে ক্ষরণ করতে হয় না, কোষের ভেতরে থাকা এনজাইম দিয়ে এটা পরিপাক হয়। ওকে, যে বর্জ্যটা থাকলো সেই বর্জ্যটা টিস্যু রসে নিক্ষিপ্ত হবে, কোষ থেকে টিস্যু রসে যাবে। ওকে, আর সিলিন্ডারের মধ্যে যদি কোনো বর্জ্য থাকতো, ওইটা মুখ দিয়ে বাইরে বেরোয় যেত, নির্দিষ্ট নালী পথে দেহের বাইরে বেরোয় যেত। হাইড্রার 5 ধরনের চলনের নাম লিখো। 5 ধরনের চলন: লুপিং, সামারসল্টিং, গ্লাইডিং, ভাসা, সাঁতার। আরো অন্যগুলা লিখতে ইচ্ছে হলে লিখো তোমার। লুপিং আর সামারসল্টিং এর মধ্যে পার্থক্য, এটাকে 5 স্টার দিব। কমন একটা পার্থক্য, হাইড্রার বিশেষ চলন হচ্ছে লুপিং, সাধারণ চলন হচ্ছে সামারসল্টিং। সামারসল্টিং এর দন্তাস্ব দিয়ে সাধারণের দন্তাস্ব মনে রাখবো, আর লুপিং এর ল দিয়ে মনে রাখবো লম্বা দূরত্ব, এখানে লম্বা মানে যে দীর্ঘ পথ অতিক্রমের জন্য ব্যবহার করে, সামারসল্টিং করে অল্প পথ। ওকে, ক্লাসে পড়াইছি তোমাদেরকে, লুপিং করলে আসলে একবার লুপ তৈরি হয়, আর সামারসল্টিং করলে 2বার লুপ তৈরি হয়। লুপিং করে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারবে, সামারসল্টিং করে দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারবে। লুপিং এর সময় সবসময়ই তার কর্ষিকা উপরে যায়, পাদচাকতি কখনোই মাথার উপর তোলে না। সামারসল্টিং এ একবার কর্ষিকা উপরে, একবার পাদচাকতি উপরে। কতগুলো পার্থক্য হয়ে গেল। হাইড্রার স্পারমাটোজেনেসিস অথবা ওভোজেনেসিসের ধাপগুলা লিখো, যেকোনো একটা আসবে। এন্ড এটা আসলে কমন বা সোজা, তুমি শুরু করবে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, শেষ করবো শুক্রাণু বা ডিম্বাণু থেকে, তাই তো? তাহলে শুক্রাণু বা ডিম্বাণু থেকে তৈরি হয় শুক্রাণু মাতৃকোষ, এটা কোথেকে আসবে? ইন্টারস্টিশিয়াল কোষে রূপান্তরিত হয়ে শুক্রাণু মাতৃকোষ তৈরি করবে, অথবা ডিম্বাণু মাতৃকোষ তৈরি করবে, রূপান্তরিত হয়ে। হলো, ইন্টারস্টিশিয়াল কোষের কাজই তো রূপান্তর হওয়া। এরপর শুক্রাণু মাতৃকোষটা মাইটোসিস করে সংখ্যা বৃদ্ধি করবে, বুঝছো? স্পারমাটোগোনিয়া হবে। এরপরে সে সাইজ আর একটু বড় হবে, স্পারমাটোসাইট হবে। দেখো এখনো মিয়োসিস হয় নাই, and প্রথমে কি হইলো? গনিয়া, তারপর হচ্ছে সাইট। মানে তোমাকে একটু এই গোসাটা মনে রাখতে হবে, বুঝছো? একটু গোসা করে ফেলো ব্যাপারটার সাথে। প্রথমে গনিয়া আসবে, তারপর সাইট আসবে, এরপরে সাইটের মধ্যে মিয়োসিস হবে। উসাইট হোক আর স্পার্মাটোসাইট, মিয়োসিস হয়ে স্পার্মাটিড অথবা উটিড তৈরি হবে। স্পার্মাটিড থেকে স্পার্ম, উটিড থেকে ওভাম বা ডিম্বাণু। এই তো চলে আসলো। এখানে আর একটু দেখাইছি যে পরে কি ঘটবে নিষেকের পরে। এটা যদি কখনো চলে আসে, আশা করি পারবা। সব প্রাণীর ক্ষেত্রে নিষেকের পরে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এন্ড দেন হাইফেন। পরজীবিতা এবং মিথজীবিতার মধ্যে কি পার্থক্য? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। পরজীবিতা এবং মিথজীবিতা বুঝো তো, কনসেপ্ট তো ক্লিয়ার। পরজীবিতায় হোস্ট ক্ষতিগ্রস্ত হবে, মিথজীবিতায় দুইজনে উপকৃত হবে, তাই না? কোনো ক্ষতির ব্যাপার নাই। এক্সাম্পল দিও লাস্টে। মানুষ আর প্লাজমোডিয়াম পরজীবী, মানুষ আর কৃমি, এগুলো পরজীবিতা। আর ক্লোরাইড আর ব্রিডিসিমার জুক্লোরেলা, এরা হচ্ছে মিথজীবিতা, তাই তো? বলো, হাইড্রা হাইড্রাকে কেন নিডারিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা আর কি। হাইড্রার যে বৈশিষ্ট্যগুলো তুমি জানো, ওরা দ্বিস্তরী, ওরা ওদের সিলেন্টেরন থাকে, একটোটা ওই যেটা বললাম দ্বিস্তরী, মেসোগ্লিয়া থাকে, নিউরোসাইট থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, কোষিকা থাকে, এগুলোর জন্য পারা যাবে না ওর বৈশিষ্ট্যগুলো। আর এইটা থেকে, আচ্ছা এটা কি ইম্পর্টেন্ট ভাই, এইটাকে কিভাবে উপকৃত হচ্ছে মৃতজীবিতা থেকে, হেডলাইন গুলা শিখলেই হলো। বেসিক কনসেপ্ট জানলে হেডলাইন কোনো কঠিন ব্যাপার না। সালোক সংশ্লেষণ, এটা কার উপকার হবে? হাইড্রা কি সালোক সংশ্লেষণ করে না? এটা তো শৈবালের উপকার। তিনটা তিনটা করে উপকার শিখলাম। ওকে, লেখা আছে ঘাস ফড়িং ডক্টর রিচি। আমি ঘাস ফড়িং না, আমি দেখতে প্রভাব লাগবে। প্রথম প্রশ্ন, ঘাস ফড়িংকে কেন ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়েছে? আরো কয়েকটা শ্রেণী আছে বুঝছো আর্থ্রোপোডার ক্ষেত্রে, যেমন ক্রাস্টাসিয়া আছে, যেখানে চিংড়িকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কেন ক্রাস্টাসিয়াতে না ফেলে কেন ঘাস ফড়িংকে ইনসেক্টে রাখা হলো? পারবো না, বৈশিষ্ট্য 5টা কারণ লিখতে বলছে। বাইরের কঙ্কালটা কাইটিন নির্মিত,
এটা যদিও ক্রাস্টাসিয়াতে থাকতে পারে, যেমন চিংড়ির বাইরের কঙ্কালটাও কাইটিন নির্মিত। মস্তক বক্ষ উদরে ভাগ করা যায়, এটা আসলে মেইন কারণ, এটা লিখতেই হবে। কারণ চিংড়ির ক্ষেত্রে কোনটা মস্তক আর কোনটা বক্ষ আলাদা করা যায় না, বুঝছো? কারণ ওদের মাথা এবং বুক মিলে শিরোবক্ষ নামক একটা অঞ্চল তৈরি করে ফেলে। তো ওইটা তুমি ঘাসফড়িংয়ে পাবা না, ঘাসফড়িংয়ে মাথা এবং বক্ষ আলাদা গেল। আচ্ছা, পুঞ্জাক কি থাকে? 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে। সন্ধিযুক্ত পাটা ইম্পর্টেন্ট। ট্রাকিয়া নামক একটা তন্ত্রগুলোর নাম লিখে ফেলবা। ট্রাকিয়ার শ্বসন তন্ত্র, মালপিজিয়ান নালিকা দিয়ে রেচন হচ্ছে, রক্ত সংবহন তন্ত্রটা মুক্ত, অনেকগুলো অবশিষ্ট হয়ে গেল। পারবো আশা করি। এটাকে আমরা স্টাডি দিই। মুখপাঙ্গ 5টা অংশের নাম লিখো। জাস্ট 5টা মুখপাঙ্গের নাম লিখলাম। ম্যাক্সিলা ম্যান্ডিবল, উপরের ঠোঁট কি ল্যাবডাম, নিচের ঠোঁট ল্যাবিয়া, মাঝখানে জিহ্বাটার নাম হাইপোফেরিংস। পুরুষ আর স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে 5টা পার্থক্য। পুরুষ ঘাসফড়িং সাইজে ছোট, স্ত্রীটা হচ্ছে বড়। এবার চিন্তা করো, যার আকার বড় দেহের ডানাগুলা মনে করো সবারই মোটামুটি সেম সাইজ, ওকে? স্ত্রীর ডানাগুলা সুন্দর করে লেজ পর্যন্ত বা ওর দেহের শেষ অংশ পর্যন্ত আসে, কিন্তু পুরুষের দেহটা যেহেতু ছোট, ওর ডানাগুলা দেহের থেকেও একটু বর্ধিত হয়ে থাকে, বুঝছো? লেজের থেকেও আরো একটু বড় দেখায়, কারণ দেহটা তো ছোট, বুঝছো? এই উদরের আকার, উদরটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে দেখো এটা লম্বাটে, স্ত্রীর ক্ষেত্রে এটা একটু প্রশস্ত, যেহেতু ডিম থাকবে পেটের মধ্যে। পা গুলা, পুরুষের দেহটা যেহেতু ছোট, পা গুলাও ছোট। এটা 3টা অংশ শুধু পুরুষে থাকবে, সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি, সুপ্রা অ্যানাল প্লেট, এগুলো স্ত্রীতে নাই। আর অভিপজিটর স্ত্রীতে থাকবে, পুরুষে নাই, পার্থক্য তো হয়ে গেল। তারপর আসো 3টা পৌষ্টিক গ্রন্থির নাম লিখো। কার? ঘাসফড়িং এর। মানুষের ছিল 5টা, ওদের 3টা। প্রধান কোনটা? লালা গ্রন্থি, মেসেন্টেরিয়াল অপরণ এবং হেপাটিক সিকা। পারবা না? আর যদি বলে যে পৌষ্টিক নালী, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের বিভাজন লিখো বা পৌষ্টিক তন্ত্রকে কিভাবে ভাগ করা যায় আলোচনা করো, তখন তুমি এটা লিখবা, ওকে? পুরোটাই লিখবা। আর যদি পৌষ্টিক নালীর কথা বলে, তখন আর গ্রন্থির কথা লিখো না। স্টোমোডিয়াম, মেসেন্টারিয়াম, প্রক্টোডিয়াম। স্টোমোডিয়ামের কি কি পার্ট, প্রক্টোডিয়ামের কি কি পার্ট? স্টোম মানে মুখ, প্রক্টো মানে পায়ু, ওকে? মুখের দিকে এরা, পায়ের দিকে এরা, মাঝখানে মেসেন্টার, যেখানে শ্বসন ঘটে। এইটার ইম্পর্টেন্স, এটাকে দেই পৃষ্ঠা। হিমোসিলের 3টা সাইনাসের নাম লিখো। ঘাসফড়িং এ যেহেতু মুক্ত সংবহন তন্ত্র, ওর হিমোসিল থাকে। এটা হিমোসিল যে ঘাসফড়িং এর দেহ হয়, 2টা পর্দা দিয়ে ওর হিমোসিলটা 3টা অংশে ভাগ হয়। উপরেরটাকে পেরিকার্ডিয়াল বলতেছি কারণ এখানে হৃৎপিণ্ড থাকে, মাঝখানেরটাকে বলতেছি পেরিভিসেরাল, এখানে পৌষ্টিক নালী থাকে, আর নিচেরটাতে পেরিনিউরাল কারণ এখানে স্নায়ু গ্যাংলিয়ন গুলা থাকে। মুক্ত এবং বদ্ধ সংবহনের মধ্যে 5টা পার্থক্য, এটা ফ্যাক্টর, এটা বিভিন্ন জায়গায় আছে, রাইট? তো আশা করি কনসেপ্টটা তুমি জানো। মুক্ত সংবহন তন্ত্রে বড় কোনো ধমনী শিরা কোষিক জালিকা থাকবে না, ফলে রক্তটা দেহ গহ্বরে উন্মুক্ত হবে। আমাদের রক্ত কখনোই দেহ গহ্বরে উন্মুক্ত হয় না, এটা ধমনী শিরা কোষিক জালিকার মধ্যেই থাকে, তাই এটা বদ্ধ, ওকে? এই দেখো, রক্ত সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে চলে আসতেছে, কারণ ওরা তো কোনো নালীর মধ্যে নাই। অপরদিকে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সরাসরি কোষ বা টিস্যুর সংস্পর্শে আসবে না, বরঞ্চ তার টিস্যু রসের সংস্পর্শে আসবে। টিস্যু রস থেকে তারপর পুষ্টি এবং অক্সিজেন এগুলো কোষে ঢুকবে, ডিরেক্ট কোষের মধ্যে সে চলে যাবে না। এক্সাম্পল তো সুপার ইম্পর্টেন্ট, ভুলবেন আশা করি। তাই না? আর ফসফরিক এবং মানুষের রক্ত সংবহন তন্ত্র, আগেরটা যে পড়ছো ওটার সাথে অনেক মিল। এই যে মুক্ত বদ্ধ, এটা আবার একটা এক্সট্রা পয়েন্ট লেখার সুযোগ পাইলে তুমি। লেখার পরে ঘাসফড়িং এর রক্ত কেমন? বর্ণহীন, কালার নাই, এবং ওদের রক্তকণিকা গুলাকে শ্বেত রক্তকণিকার সাথে তুলনা করতে পারে, ওকে? ওদের যে হিমোসাইট গুলা থাকে ওইগুলা একটু শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য সম্পন্ন। ওদের কোনো আরবিসি বা প্লেটলেট নাই। ওদের হৃৎপিণ্ডটা 7 প্রকোষ্ঠ, আমাদেরটা 4 প্রকোষ্ঠ। আর অ্যালারি পেশি আমাদের থাকে না, ওদের থাকে 6 জোড়া অ্যালারি পেশি। এটা ফাইন। হিমোসিল আর সিলম, এইটাও মুক্ত আর বদ্ধ রক্ত সম্বন্ধ থেকে পড়ে আসছো, ওর সাথে মিল আছে, ওকে? সিলম আর সিলিনটা আমি পড়ছি একটু আগে, আর এখন পড়তে সিলম আর হিমোসিল। তাহলে সিলমটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে, কিন্তু হিমোসিলটা পেরিটোনিয়াম আবরণবিহীন, ওকে? সিলমের ভেতরে দেহের কোনো অঙ্গ বা উপাঙ্গ প্রসারিত হয় না, কিন্তু হিমোসিল দেহের
সকল উপাঙ্গে প্রসারিত হয়। দ্যাট মিনস যেমন ধরো আমরা হাতের ভেতরে কিন্তু সিলম ঢুকে যায়নি, পায়ের ভেতরে কিন্তু সিলম ঢুকে যায়নি, কিন্তু হিমোসিল গুলা এরকম অঙ্গের ভেতরে ভেতরে ঢুকে যায়। এই এটা বলতে চাইছি, মস্তকের ভেতরে ঢুকে গেছে। মস্তকের সাইনাস পড়ছো না ঘাসফড়িং এর ক্ষেত্রে? সিলম রক্ত সংবহনতন্ত্র গঠন করে না, এটা রক্ত সংবহনতন্ত্রের অংশ না, কিন্তু সিলম যদি রক্তপূর্ণ হয় তখন এটাকে হিমোসিল বলে, তাই তো? সিলম পুষ্টি পদার্থ পরিবহন করে না, যেহেতু রক্তের সাথে কানেক্টেড না। এটা তো পারবে, কোথায় দেখা যায়। তারপর ঘাসফড়িং শ্বসনতন্ত্রের 5টা অংশের নাম লিখো, বলতে আসছে একদম। এই 5টা অংশ: শ্বাসতন্ত্র 10 জোড়া থাকবে, বাকি সবগুলো অসংখ্য। ট্রাকিয়া হতে প্রধান শ্বসনাঙ্গ, এছাড়া বায়ুথলি, ট্রাকিওল কোষ এবং ট্রাকিওল থাকে। ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে পার্থক্য দেখো, ট্রাকিয়া দেখতে বড়, ট্রাকিওল দেখতে ছোট্ট। ওকে, বেশ 1 মাইক্রোমিটারের কম। কিভাবে আমরা চিনতে পারবো? ট্রাকিয়ার ভেতরটাতে ইন্টিমা নামক একটা কিউটিকলের আস্তরণ থাকে ভেতরের লেয়ারে। জায়গায় জায়গায় ইন্টিমাটা আবার গিটের মতো, আংটির মতো চওড়া হয়ে যায়। ওই জায়গাগুলোকে আমরা বলি টিনিডিয়াম। বুঝো, বাঁশের যেরকম গিট থাকে বাইরের দিকে, ওদের ভেতর দিকে ওইরকম আংটি বা রিং এর মতো গিট তৈরি হয়, ওদেরকে টিনিডিয়া বলি। পুরোটা জুড়েই ইন্টিমা আছে, যেখানে একটু পুরো হয়েছে ওই জায়গাটার নাম টিনিডিয়া। এরকম কিছু তুমি ট্রাকিওলে পাবা না। ওকে, ট্রাকিয়া এটা বড় জিনিস, নাম শুনে বোঝা যাচ্ছে। বায়োলজিতে যে কোনো শব্দের শেষে ওল পাইলে বুঝবা এটা ছোট্ট। ওকে, তাহলে ট্রাকিওলটা খুবই ছোট্ট। ট্রাকিয়া চুপসে যায় না, যেহেতু ওরা এত সুন্দর ইন্টিমা দিয়ে ভেতর দিকটা ঘেরাও দেওয়া, ওদের চুপসে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ট্রাকিওল চুপসে যায়। ট্রাকিয়ার ভেতরে তাই বাতাস পূর্ণ থাকতে পারে, ট্রাকিওলের ভেতরে বাতাস থাকে না, পানি, জল থাকে। ওকে, এই তরল থাকে। ট্রাকিয়াটা দেখতে রূপার মতো চকচকে, আর ট্রাকিওল দেখতে সাদাটে। এটা মনে রাখতাম, ট্রাকিওল ওলকচু, ওলকচু দেখতে সাদা লাগতো, তো সেখান থেকে ট্রাকিওলটা সাদা। এই ওকে, আচ্ছা। পানি পূর্ণ থাকে আমি বলছি, অ্যাট্রিয়াম থেকে তৈরি হয়। আচ্ছা, ট্রাকিয়াটা তুমি যদি ওদের শ্বসনতন্ত্র পড়ে থাকো, প্রথমে আসে স্পাইরাকল, রাইট? স্পাইরাকলের পরে যে ফাঁকা জায়গা, ওটা হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে তৈরি হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়াতে গিয়ে শেষ হয়েছে ট্রাকিওল কোষে। ট্রাকিওল কোষ, এই কোষ থেকে ট্রাকিওল বেরিয়েছে। এই ট্রাকিওল তারপর গেছে কোথায়? টিস্যু। এই ট্রাকিওল কোষ, এটা 5 স্টেপ। হ্যাঁ, ট্রাকিয়া ট্রাকিওলের পার্থক্য। 4টা অতিরিক্ত রেচনাঙ্গের নাম লিখো। প্রধান রেচনাঙ্গ মালপিতের নালিকা, এটা ছাড়া ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এগুলো আছে। ইউরেট কোষটা কি? এত পরে কি হবে? এটা একটা চর্বি কোষ, তাই না? ভেতরে লাগবে। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি থাকে হচ্ছে মানুষের নেফ্রনে, কিডনির যে প্রধান গাঠনিক উপাদান। আর মালপিজিয়ান নালিকা থাকে ঘাসফড়িং-এ। দুইটা ডিফারেন্স কি এই পড়বো আমরা। তো মালপিজিয়ান বডি যদি তোমাকে একটু দেখাই, তোমরা যারা নেফ্রন চেনো, নেফ্রনের এরকম একটা বোমেন্স ক্যাপসুল থাকে। নেফ্রন খুবই ছোট্ট, বুঝছো? মাইক্রোস্কোপে দেখলে ভালো করে বুঝতে পারবা। এরকম একটা বোমেন্স ক্যাপসুল, তার উপরে থাকে গ্লোমেরুলাস নামক কৌশিক জালিকা। ওকে, এই এইটুকু জায়গার নাম হচ্ছে মালপিজিয়ান বডি। এরপরে তো কি থাকে বলো? এরপরে থাকে হচ্ছে প্রক্সিমাল প্যাচার নালিকা, তারপর থাকে হচ্ছে হেনলির লুপ, রাইট? এরপর থাকে ডিস্টাল প্যাচার নালিকা, তারপর থাকে কি সংগ্রাহক নালিকা। এই হচ্ছে একটা নেফ্রনের ভাগ। নেফ্রনকে আমরা 2 ভাগে ভাগ করি। নেফ্রনকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মালপিজিয়ান বডি, একটা হচ্ছে মালপিজিয়ান বডি, আর এটা কি বলো? রেনাল টিউবিউল। কেমন? এটা কিন্তু মালপিজিয়ান টিউবিউল বলা হয়নি। মালপিজি একজন বিজ্ঞানীর নাম। তার পার্থক্যটা এখন তুমি নিজেই করতে পারবা। মালপিজিয়ান নালিকা এটা প্রথমটা থাকবে, এটা মেরুদণ্ডী প্রাণীতে থাকবে, এইটা গুচ্ছাকারে অনেকগুলো থাকে, 100টার মতো থাকে। ওকে, আর নেফ্রন এককভাবে মালপিজিয়ান বডি অবস্থান করবে। পুরো দেহ মিলায় 20 থেকে 24 লক্ষ মালপিজিয়ান বডি থাকবে, কারণ নেফ্রন সংখ্যাও তাই, তাই না? একটা বৃক্কে হচ্ছে 10 থেকে 12 লক্ষ। এটা দেখতে মালপিজিয়ান নালিকা দেখতে সুতার মতো, আর এটা দেখতে দেখো গোলাকার কাপের মতো বোমেন্স ক্যাপসুল। আর কৌশিক জালিকার পিণ্ডটার নাম কি? গ্লোমেরুলাস। চিনাই ফেলছি তোমাকে। এন্ড যারা ক্লাস করছো তারা জানো মালপিজিয়ান নালিকাটা কোথায় সংযুক্ত থাকে বলো?
যেখানে মেসেন্টেরন এবং প্রোটোডিয়াম মিলছে ওইখানে মালপিজিয়ান নালিকাটা সংযুক্ত থাকে। একটা প্রান্ত হিমোসিলে উন্মুক্ত, আরেকটা প্রান্ত পৌষ্টিক নালীতে আবদ্ধ। হইলো? পুঞ্জাক্ষী এবং সরলাক্ষী। পুঞ্জাক্ষী বলতে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী বোঝাচ্ছে। সরলাক্ষী আমাদেরও থাকে, আমাদেরটা সরলাক্ষী, ঘাসফড়িং এরও 3টা ওসেলি বা সরলাক্ষী থাকে। বুঝছো? যেটাই বুঝাচ্ছে। ওকে, ঠিক আছে। ওমাটিডিয়া কোথায় থাকবে পুঞ্জাক্ষীতে? সরলাক্ষী গোল, সরলাক্ষী নিজে একটা একক। আমাদের চোখে কি কি অংশ আছে? কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা, করোয়েড, স্ক্লেরা, পেশি, যেগুলো মনে থাকবে ওইগুলো লিখলাম। ঠিক আছে। আর পুঞ্জাক্ষীর অংশগুলো অবশ্যই মনে রাখতে হবে। পুঞ্জাক্ষীতে কি কি অংশ আছে ওটা লিখ। আইরিশে রঞ্জক আবরণী অসংখ্য এবং লম্বা, এখানে একটা এবং গোল। তারপরে করোয়েড স্তরটা, স্ক্লেরা এবং করোয়েড স্তর, এটা কোথায় থাকবে? সরলাক্ষীতে থাকবে। বিম্বটা সব রকম, সবসময় একই রকমের বিম্ব আমরা সরলাক্ষীতে দেখতে পাই, কিন্তু পুঞ্জাক্ষীতে মৃদু আলোতে একরকম, উচ্চ আলোতে আরেক রকমের বিম্ব দেখতে পাই। পুঞ্জাক্ষীর অংশগুলোর নাম দিয়ে পাচ্ছি স্টার্ট দিয়ে অনেকক্ষণ। এটাকে কত দিব? 3 স্টার। এটাকে কত দিব? এটাকে 5 স্টার। পুঞ্জাক্ষীর অংশগুলোর নাম 10টা অংশ আছে। দেখো, উপরের দিকে 5টাকে আলাদা মনে রাখো, নিচের দিকে 5টাকে আলাদা মনে রাখো। দুইটা পার্টে মনে রাখো, তাহলে সহজে মনে রাখা যায়। কর্নিয়া, সবার বাইরে কর্নিয়া। কর্নিয়াকে তৈরি করবে কর্নিয়া জেন কোষ। ভেতরে ক্রিস্টালাইন কোন, এটাকে তৈরি করবে ক্রিস্টালাইন কোন কোষ। এদেরকে ঢেকে রাখবে হচ্ছে রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী। শেষ। প্রধান উপাদান ছিল 4টা, এদেরকে ঢেকে রাখছে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। 4টাকে মনে রাখা আবার সোজা। কর্নিয়া এবং ক্রিস্টালাইন কোন মনে রাখলেই বাকি যে দুইটা কোষ ওদের তৈরি করতেছে ওদের মনে রাখা যায়। এরপর আসে হচ্ছে নিচের যে অংশ। নিচের অংশে সেন্টারে থাকবে হচ্ছে নাম কি এটা? র্যাবডম। র্যাবডমকে তৈরি করবে রেটিনাল কোষ। ওকে। আর এদের রঞ্জক আবরণ হিসেবে থাকবে রেটিনাল রঞ্জক আবরণ। নিচের ঘরের দিকে ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্তু থাকবে। এইটা হয়ে গেল 10টা অংশের নাম। ছবি আঁকতে হবে না কিন্তু, ছবি আসবে না। মোজাইক বা সুপারফিশিয়াল, মোজাইক এবং সুপারফিশিয়াল প্রতিবিম্বের মধ্যে 4টা পার্থক্য বইতে আছে। মোজাইকটা তৈরি হবে তীব্র বা উজ্জ্বল আলোতে, এবং এটা আরেকটা নাম কি? অ্যাপোজিশন। অ্যাপোজিশন, এটা হচ্ছে সুপারপজিশন, মৃদু বা স্তিমিত আলোতে। ওকে। মোজাইক বিম্বে দেখবা আলো যদি তোমার চোখে অনেক বেশি দেওয়া হয়, তুমি কি করো? চোখগুলাকে কি করো? বন্ধ করে ফেলো না, ছোট করে ফেলো না, ঢেকে ফেলো না? তো রঞ্জক আবরণী গুলা ওদের কেন দেওয়া হয়েছে? যেন ওরা চোখকে ঢেকে ফেলতে পারে। বুঝছো? তাহলে যখন অনেক বেশি আলো, তখন চোখকে ঢেকে ফেলার জন্য ওরা রঞ্জক আবরণী গুলাকে প্রসারিত করে দেয়। সুপার পজিশনে কি করে? সংকুচিত করে। যখন আলো কম, তখন তুমি চোখ বড় বড় করে দেখার চেষ্টা করো। যখন আলো অনেক বেশি, তখন তুমি চোখকে ছোট করে দেখার চেষ্টা করো। ঘাসফড়িং ওইরকম। ওকে। মোজাইক বিম্বে শুধুমাত্র উলম্বিক আলো, সোজা যে আলোটাই ঢুকে, সাইড থেকে কোনো আলো ঢুকতে গেলে সেটা আসলে শোষিত হয়ে যায়। এই ধরো, এইটা মনে করো রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী। ওকে। এবার সাইড থেকে আলো ঢুকতে যাচ্ছে, এই সাইড থেকে আলো আসতে পারবে না, ঢুকতে পারবে না। শুধুমাত্র উলম্বিক আলোটাই এখানে আসতে পারবে, এই ওমাটিডিয়ামে গৃহীত হবে। তির্যক আলোগুলা ঢুকতে পারবে না। কিন্তু যদি এই রঞ্জক আবরণীটা সংকুচিত থাকতো, লাইক এরকম, তাইলে লম্বা আলোটা আসতে পারতো, উলম্বিক আলোটাও আসতে পারতো, দুইটাই আসতো। তখন একটার উপর আরেকটা পড়তো। তির্যক লম্বিক আলো দুইটা এসে একটার উপর একটা পরে বিম্বটাকে কিন্তু অস্পষ্ট, সামগ্রিক এবং ঝাপসা বানাই ফেলতো। মোজাইকের ক্ষেত্রে সুস্পষ্ট বিম্ব তৈরি হইতো। বুঝছো? ধর আমি একটা কথা লিখলাম, আমি লিখলাম যে ধরো রি, এটার উপর লিখলাম জি, বর্গীয় জ, লিখলাম ভি। কিছু বোঝা যাচ্ছে? একটার উপর একটা পড়লে বোঝা যায় না। এই জন্যই সুপার পজিশনে অস্পষ্ট বিম্ব দেখবে। বুঝছো? আর যদি প্রত্যেকটা ওমাটিডিয়াম, একটা পুঞ্জাক্ষীতে 2000 ওমাটিডিয়াম থাকে, প্রত্যেকটা ওমাটিডিয়াম যদি একটা করে ছোট ছোট অংশ তৈরি করে, তাহলে ওই প্রত্যেকটা খন্ড 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 মিশাইলে মোজাইকের মতো একটা বিম্ব তুমি পাবে। পতঙ্গের রূপান্তরের প্রকারভেদ এবং উদাহরণ। এটাই কেবল স্টার দিছি। দুই রকমের রূপান্তর আছে, সম্পূর্ণ আর অসম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে? সম্পূর্ণ রূপান্তর হয় মৌমাছি প্রজাপতিতে, অসম্পূর্ণ রূপান্তর হয় ঘাসফড়িং তেলাপোকাতে। সম্পূর্ণ রূপান্তরের ফ্লোচার্ট হচ্ছে এটা। লার্ভা পিউপা হবে, ফাইনালি ইমোগো হবে। ইমোগো মানে পূর্ণাঙ্গ প্রাণী। আর লার্ভা পিউপা কিছুই পাবা না অসম্পূর্ণ রূপান্তরে। ডিম থেকে নিম হবে, নিম দেখতে পূর্ণাঙ্গ প্রাণী খুব কাছাকাছি। ওকে। এই জন্য এটাকে আমরা অসম্পূর্ণ রূপান্তর বলতেছি। নিম্ফ কয়েকবার মোল্ডিং করে খোলস মোচন করে পূর্ণাঙ্গ প্রাণী বা ইমোগো হবে।
এটা ইম্পর্টেন্ট খুবই। চারটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং এদের যে নাম, স্প্রিংয়ে চারটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এদের নাম। ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ, ইন্টারসেরিব্রাল থাকবে মস্তিষ্কে। এই কই থাকবে এটা ইম্পর্টেন্ট না, কি করিতে হবে। এটা মস্তিষ্ক থেকে এমন একটা হরমোন ক্ষরণ করবে যেটা অন্য একটা গ্রন্থির উপর গিয়ে কাজ করবে। এমন হরমোনকে আমরা বলি ট্রপিক হরমোন। যে হরমোনটা একটা গ্রন্থি থেকে করিত হয়ে অন্য একটা গ্রন্থির ক্ষরণকে কন্ট্রোল করবে, তাকে আমরা বলি ট্রপিক হরমোন। আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে ট্রপিক হরমোন গুলা বের হয়। ঘাসফড়িংয়ের তো পিটুইটারি গ্ল্যান্ড নাই, ওটা আছে ইন্টারসেরিব্রাল গ্রন্থি। ইন্টার মানে মাঝখানে, সেরিব্রাল মানে মস্তিষ্ক। মস্তিষ্কের খণ্ডের মাঝখানে এই গ্রন্থির অবস্থান, তাই এটাকে ইন্টারসেরিব্রাল গ্রন্থি বলছি। ওকে, যেখান থেকে প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন বের হবে। নাম শুনেই মনে রাখতে পারবা যে প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন কাজ করবে কোথায় গিয়ে, প্রোথোরাসিক কোষে গিয়ে। বুঝছো? কিছু মনে না রাখলেও এটা মনে রাখতে হবে যে প্রোথোরাসিক গ্রন্থি থেকে এগডাইসন হরমোনটা আসে, এটাই সবচেয়ে বিখ্যাত, ইম্পর্টেন্ট। এগডাইসন হচ্ছে হরমোনটা এগডাইসিস করে। এগডাইসিস মানে কি, মোল্টিং বা মোচন করা। বুঝছো? তো এই কাজটাও করে। তারপরে কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। ওকে, কর্পোরা অ্যালাটা থেকে শুরুর দিকে জুভেনাইল হরমোন আসে, যেটা নিম দশার বৈশিষ্ট্য কন্ট্রোল করবে। বড় হয়ে গেলে এই জুভেনাইল হরমোন বের হয় না, তখন এখান থেকে গোনাডোট্রপিন হরমোন আসে। গোনাড মানে জননাঙ্গ। তো জননাঙ্গ একটা গ্রন্থি, সেই গ্রন্থির কে কন্ট্রোল করবে এই হরমোন, তাই এটার নাম গোনাডোট্রপিক হরমোন। ফাইনালি গ্রোথ হরমোন আসবে কর্পোরা কার্ডিয়াকা থেকে। এইটাও খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট আছে, কয়েকবার পড়লে ক্লিয়ার হবে। প্রথম দুইটা ইন্টারকানেক্টেড। ইন্টারসেলুলার গ্রন্থি ক্ষরণ করলো প্রোথোরাসিক ও ট্রপিক, সেটা চলে গেল প্রোথোরাসিক কোষের মধ্যে। এখান থেকে এক্টাইসন করিত হয়ে এক্টাইসিস করলো, তাই না? এরপরে কর্পোরা দিয়ে দুইটা, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। শেষেরটা ভাই বলছে গ্রোথের জন্য, কর্পোরা কার্ডিয়াকা গ্রোথ বৃদ্ধির জন্য। আর কর্পোরা অ্যালাটা একটু কাহিনী আছে, জন্মের শুরুতে সে জুভেনাইল হরমোন, পূর্ণাঙ্গ অবস্থায় গোনাডোট্রপিক হরমোন। হইলো। নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের একটা পার্থক্য। ওই যে ছোট ছোট তেলাপোকা দেখো, যে দেখে থাকো বাসা বাড়িতে, এগুলো আসলে তেলাপোকার নিম্ফ। এরা কিন্তু উঠতে পারে না, তাহলে নিম্ফ উঠতে পারে না, কারণ নিম্ফের কোনো ডানা নাই। বুঝছো? কিন্তু ডানা প্যাড থাকে, এখান থেকে ডানা তৈরি হবে আলটিমেটলি, এরকম ডানা প্যাড থাকে। কেমন? নিম্ফের রংটা বেশ ফ্যাকাশে, পূর্ণাঙ্গটার রংটা বেশি গাঢ়। এই তো, বাকিগুলো পাতা। মোচন করবে কে? একবার পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পর ওরা মোল্ডিং বা মোচন করে না। মোচন করা মানে কি, বাইরের যে কিউটিকলের খোলস ওটাকে ফেলে দাও। তো ওইটা ছোটবেলায় কেন করতে হয় নিম দশায়? কারণ ও তো দেহের আকৃতি বড় করবে। বাইরের কাইটিন যদি টাইট করে লেগে থাকে তাহলে ও বড় করবে কেমনে, তাই ওকে ফেলে দিতে হয় এটা। সো ফাইনালি রুই মাছ, বেশি নাই রুই মাছ থেকে। রুই মাছের পাতলা সময়ের প্রকারভেদ লিখো। যুগ্ম এবং অযুগ্ম। যুগ্মের মধ্যে আছে বক্ষশ্রোণী, অযুগ্মের মধ্যে পৃষ্ঠ পায়ু পুচ্ছ। যেগুলোতে প আছে ওইগুলো হচ্ছে অযুগ্ম। হৃৎপিণ্ডের, রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এখানে তিনটা কপাটিকা থাকে। ওকে, কি কপাটিকা? সাইনোঅ্যাট্রিয়াল। তাহলে এটা সাইনাস ভেনাসাস আর হচ্ছে অ্যাট্রিয়ামের মধ্যে থাকবে। অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যে থাকবে। ভেন্ট্রিকুলার বালভাস আর্টেরিওসাসের মধ্যে থাকবে ভেন্ট্রিকুলো বালভাস কপাটিকা। আচ্ছা করি নামগুলো সোজা পারবা, অবস্থানও পারলাম। রুই মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, কারণ এটা শুধু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত। আমাদের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুই রকম রক্তই থাকে, কিন্তু কখনোই সেটা মিক্সড হয় না। ওকে, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটা, আমাদের কয়টা? চারটা, তাই না? And ওর হৃৎপিণ্ডে তার কিছু অংশ আছে যেগুলো আমাদের নাই। সাইনাস ভেনাসাস, বালভাস আর্টেরিওসাস, ডাক্টাস কুবেরি, এগুলো আমাদের নাই। এগুলো মানুষের নাই, এগুলো রুই মাছ আছে। আমাদেরটা দ্বিচক্রী সংবহন, ওদেরটা একচক্রী। কত পার্থক্য হয়ে গেল। রুই মাছের শ্বসনাঙ্গ মানুষের শ্বসনাঙ্গ। রুই মাছেরটা ফুলকা, আমাদেরটা ফুসফুস। পারবা না? কোনটা স্থলজ? আমরা স্থলে থাকতে, আমাদেরটা স্থলজ শোষণের জন্য, ওদেরটা পানিতে শোষণের জন্য। ল্যামেলি থাকবে কার? ফুলকার। অ্যালভিলাস থাকবে কার? ফুসফুসের। দুরা দিয়ে আবৃত থাকবে কে? ফুসফুস। এটা এরকম কিছু না। রুই মাছের পাঁচটা ধমনীর নাম লিখো। রুই মাছের কডাল, সরি, ডরসাল অ্যাওর্টা থেকে বেশ কিছু শাখা বের হয়। বুঝছো? ডরসাল বা পৃষ্ঠীয় ধমনী থেকে অনেকগুলো শাখা বের হয়, সেখান থেকে তুমি নাম লিখে দিতে পারো। সাবক্লেভিয়ান ধমনী, আমাদের সাবক্লেভিয়ান ধমনী আছে, আমাদের এটা কি বলে এটাকে, বক্ষ এবং
মানে কাঁধ এবং বাহু এদিকে রক্ত নিয়ে যায়, ওর তো কাঁধ বাহু নাই, ওর আছে বক্ষ পাট না। পৌষ্টিক অঙ্গ, পৌষ্টিক গ্রন্থি সবকিছু থেকে রক্ত নিয়ে যাবে কে বলো? সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনী। প্যারাটাল ধমনী দেহ প্রাচীরে, রেনাল ধমনী কিডনিতে, কর্ডাল ধমনী হচ্ছে লেজে, কর্ডা মানে লেজ। শ্রোণী অঞ্চল নিয়ে যাবে ইলিয়াক ধমনী। পারা যাবে? প্রতিস্রোত তন্ত্র বলতে কি বোঝায়? ধরো আসলো চর্বি মাছ যখন ফুলকার মধ্যে গ্যাস এক্সচেঞ্জ করে, ফুলকার মধ্য দিয়ে পানির প্রবাহ, রক্তের প্রবাহ যদি এটা হয়, তাহলে পানির প্রবাহ হয় এদিকে, উল্টা দিকে। এই যে একটা একটা উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, এটিকে আমরা কাউন্টার কারেন্ট বলতেছি, উল্টা স্রোত বা প্রতিস্রোত বলতেছি। এটা কেন হয়? এটা হইলে পরে গ্যাসের এক্সচেঞ্জটা ম্যাক্সিমাম হয়। পরে যদি একই দিকে যাইতো তাহলে এক্সচেঞ্জটা ম্যাক্সিমাম হইতো। এই বায়ুথলের 5টা কাজ লিখো। পারবা না? লবতা রক্ষা করে, বিশাল অঙ্গ হিসেবে কাজ করে, শ্বসন, প্রতিধ্বনি তৈরি করতে পারে, শব্দ তৈরি করতে। শেষ হয়ে গেল তো প্রায়। কোথায় 5টা প্রাকৃতিক জনন ক্ষেত্র? তাহলে একটা তো হালদা নদী, এটাকে আমি ভুলবা না, এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। আর যার বাড়ি যে দিকের কাছাকাছি, সে ওই অঞ্চলটা মনে রাখো। ওকে? যমুনা, পদ্মা। যেমন আমার বাড়ি ধরো ব্রহ্মপুত্র, তাহলে ব্রহ্মপুত্র, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র, এটাও একটা রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। ওকে? আচ্ছা, যেটা ভালো লাগে পড়ো। তাইলে এই ক্লাসটাও শেষ। আশা করি তোমরা আইডিয়া পাচ্ছ যে কি পড়তে হবে কি পড়তে হবে না, তাই না? রিটেনের জন্য। And আমরা অনেক কিছুই দেখতেছি আসলে, এমন না যে খুব বাদ দিয়ে দেখতেছি, তো কাভার হয়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। ভালো থাইকো, সুস্থ সুন্দর থাইকো। আসসালামু আলাইকুম।